কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের আমাদের প্রাণ কবিতার আলোচনা চলতেছিল, আপনারা জানেন, যেহেতু 6 নম্বর সৃজনশীলে আসছেন। এবং আমরা এই শেষ সৃজনশীলটা দিয়েই আমাদের সৃজনশীলের যে আলাপটা প্রাণ কবিতা সেটা এন্ড করব। ক্লিয়ার স্যার? তো দেখেন, শেষ সৃজনশীল বলতে এরপরে আমরা এক্সট্রা হয়তো বা একটা সনেটের সৃজনশীলও করতে পারি, সেটা আমরা দেখবো সামনে, পরের কথা। কিন্তু সনেটের সৃজনশীল স্পেশাল, ও একটা আলাদা ব্যাপার আর কি। ওকে, ও আমাদের নর্মাল সৃজনশীলের মধ্যে ভাবে পড়ে না। তো এবার আসেন আমরা আগে যেটা করি, উদ্দীপকটা পড়বো, সেটার সাথে কবিতাটা মিলাবো, বুঝবো, দেন আমরা প্রশ্ন উত্তরে যাব। দেখি, আমায় নগো ভালোবাসো শুধু সুরের আলোয়, গান থামিলে আমি হারাই সুর থাকে চিরকাল, পাখি রেখে চিনে রাখে বনের গান শেষে, মঞ্চের আলো নিভে এলে শব্দ হয় অনাথ, ধুলির সাথে মিশে যায় শিল্পীর সমস্ত কথা। কি চমৎকার স্যার, কি চমৎকার একটা কবিতা আর কি। কি বললো? আমার নয় গো ভালোবাসো শুধু সুরের আলোয়। আমার আর ভালোবাসার দরকার নাই, তুমি শুধুমাত্র আমার সুরটারে ভালোবাসো। গান থামিলে আমি হারাই সুর থাকে চিরকাল। স্যার, গান থেমে গেলে আমি মরে যাব, মানে আমি একদিন ফুরায় যাব, কিন্তু আমার সুর, আমার কর্ম চিরকাল রয়ে যাবে। পাখিরে কে চিনে বলো তো? পাখিরে কে চিনতে পারে? চিনে রাখে বনের গান শেষে। যদি বনের গান না হয়, পাখি যদি গান না গায়, ওরকম মনে রাখবে? কেউ মনে রাখবে না। এবং কি বললো? মঞ্চের আলো নিভে এলে শব্দ হয় অনাথ। যখন মঞ্চের আলো নিভে যায়, আলো কমে যায়, তখন শব্দ হয়ে যায় অনাথ, শব্দের কোনো কথা থাকে না আর কি। ধুলির সাথে মিশে যায় শিল্পীর সমস্ত কথা। ক্লিয়ার? শিল্পীর গল্প ধুলার সাথে মিশে যায়। শিল্পী একদিন মারা যায়, কিন্তু কি রয়ে যায়? তার শিল্পকর্ম রয়ে যায়, তার কাজ কিন্তু মানুষ দীর্ঘদিন মনে রাখে। তার মানে দেখেন, উদ্দীপকে যেই কথা, আমাদের গল্পের মূল বিষয় বা কবিতার মূল বিষয় কিন্তু এইটাই স্যার। কবিতার মধ্যে কিন্তু একই কথাই রিপিট করা। ক্লিয়ার স্যার? তাহলে আসেন, কথা না বাড়াই, আমরা এই ব্যাখ্যাটায় চলে যাই। 1 নম্বরে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে নোবেল পুরস্কার পান। খুব কমন। কোন বইয়ের জন্য? আমি বারবার বলছি, আবারও বলতেছি, গীতাঞ্জলির জন্য না, সং অফারিং এর জন্য। প্রত্যেকে আপনারা এই বোকামিটা করেন, অনেকে আমার সাথে তর্কও করে যে স্যার আপনি আন্দাজে বলতেছেন, স্যার গীতাঞ্জলির ইংরেজি সং অফারিং। না স্যার, আপনারা তাহলে জানেন না স্যার। আমি বইটা সরাসরি দেখছি, পড়ছি বলেই আপনাদের বলতেছি, গীতাঞ্জলির অনুবাদ সং অফারিং না। গীতাঞ্জলির 70 ভাগ কবিতা অনুবাদ করে সং অফারিংয়ে দেওয়া হয়েছে, এবং বাকি 30 ভাগ কবিতা রবীন্দ্রনাথ নিজেই ইংরেজিতে লেখছেন, বাংলায় কখনো লেখেন না। ওই কবিতার কোনো বাংলা ভার্সনই নাই। ইংরেজি 30টা কবিতা, আর ধরে নেন 70টা কবিতা গীতাঞ্জলির। আমি পরিমাণটা ঠিক ক্লিয়ার জানি না। এই 30 আর 70, 100টা ইংরেজি কবিতা নিয়ে একটা বই সং অফারিং। তার মানে পুরোপুরি গীতাঞ্জলি আর সং অফারিং এক বই না। ক্লিয়ার স্যার? চমৎকার। এইবার আসেন খ, হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। কি চমৎকার, ব্যাখ্যা করো। এইখানে রবীন্দ্রনাথের মধ্যে কি প্রকাশ পাচ্ছে স্যার? একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব। এই ফুলটা কি ফুল? রবীন্দ্রনাথ কি মালি, না চাষি, না ফুল বিক্রেতা, বা ফুলওয়ালি? একটাও না স্যার। এখানে ফুলের আগে আগে লাইনটা জানতে হবে স্যার। তোমাদের তরে হায় নব নব সঙ্গীতের কুসুম ফুটায়। নতুন নতুন সঙ্গীতের মানে গানের, কুসুম মানে ফুল, আমি সঙ্গীতের ফুল ফুটাই, গানের ফুল ফুটাই, মানে এক কথায় সাহিত্য বা শিল্পের ফুল আমি তৈরি করি তোমাদের জন্য। এবং কবি সাহেব কি বলল স্যার? হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। তুমি হাসি মুখে স্যার ফুলটা নিও, তারপরে হায়, তারপরে আফসোস, তুমি দরকার হলে ফেলে দিও ওই ফুল, যদি সে ফুল শুকায়, যদি ওই ফুল পুরানো হয়ে যায়, ওই গান যদি তোমার কাছে পুরাতন হয়ে যায়, আগের মতো আবেগ বা ভালোবাসা না দেয়, তাহলে সেই গান আমারে স্মরণ করে বুকে রাখার দরকার নাই, বরং ছুঁড়ে ফেলে দিও, আমার কোনো আপত্তি নাই। এই কথায় কবির মধ্যে একটা দ্বিধা বা সংশয় প্রকাশ পায়। কবির কবিতা কি আসলেই অমর হয়েছে? কবির শিল্পকর্মকে আসলে মানুষ দীর্ঘদিন মনে রাখবে? এই দ্বন্দ্ব থেকে কবি এই কথাটা বলেন, যদি ভালো হয় আমার মনে রাখো ভাই, আর যদি মন্দ হয়, যদি ভালো না লাগে, যদি পুরাতন হয়ে যায়, তুমি ছুঁড়ে ফেলে দিও, আমার তাতে কোনো আপত্তি নাই। ক্লিয়ার স্যার? চমৎকার। এইবার আসেন আমরা একটু ক্ষয়ের উত্তরটা দেখি, কি বলতে চাইছে এখানে নমুনা উত্তরে। দেখেন, আচ্ছা, তবে কবি এ বিষয়ে সচেতন যে সময়ের সঙ্গে সঙ্গে কোনো সৃষ্টিকর্ম তার আবেদন ও সৌন্দর্য হারাতে পারে। এমন হইতে পারে স্যার যে ওই কাজটা সময়ের সাথে আর ভালো লাগতেছে না স্যার, প্লেয়ার হারাতেই পারে স্যার, বুঝতে পারছেন? এবং কি বললো? হারাতে পারে। সেক্ষেত্রে সেই সৃষ্টি আঁকড়ে ধরে রাখার পক্ষপাতী তিনি নন। যদি তার মানে মূল্যবোধ নষ্ট হয়ে যায়, তাহলে সেটা না, দরকার নাই তিনি। হ্যাঁ, পৃথিবীতে মানুষ নশ্বর, কিন্তু সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের অমরত্ব অর্জন করে। কবি তার সৃষ্টকর্মকে ফুলের প্রতীকে তুলে ধরে বলেন, যেমন তাজা ফুল সৌন্দর্য সুবাসে আকর্ষণ সৃষ্টি করে, তেমনি সৃষ্টি তখনই মূল্যবান যখন তা প্রাণবন্ত। আর সেই ফুল শুকিয়ে গেলে যেমন মানুষ তা নিজেরা ফেলে দেয়, তেমনি আবেদনহীন সৃষ্টিকেও পরিত্যাগ করাই শ্রেয়। ঠিক তেমনি যেই সৃষ্টি আমার অন্তরে ধারণ করবে না, সেটাকে ছুঁড়ে ফেলাই ভালো।
রবীন্দ্রনাথের এখানেই কিন্তু মহত্বটা প্রকাশ পায়। চিন্তা করেন, উনি বলে নাই যে আমি কবিগুরু, আমার কবিতা মাথায় নিয়ে নাইছো, এটা বলে নাই। বলছে ভালো লাগলে রাইখো, ভালো লাগলে ছুঁড়ে ফেলে দিও, আমার কোনো আপত্তি নাই। এখানেই তার মহত্ব, এখানেই তার চূড়ান্ত দার্শনিক গভীরতার প্রমাণ যে স্যার, যেই শিল্প সকলের জন্য উপকারী হবে না, সেই শিল্প যদি আমার লেখা হয় সেটা ছুঁড়ে ফেলে দিলে কবির কোনো আপত্তি নাই। কবির মধ্যে এই মহত্ব এবং ওনার দ্বিধা যে আদৌ ওনার শিল্পটা ভালো হয়েছে কি হয় নাই, এই দুটাই এই লাইনের মধ্যে, ফেলে দিও সেই ফুল যদি সে শুকায়। ক্লিয়ার স্যার? এই লাইনের মধ্যে দুইটাই প্রকাশ পায়, বুঝতে পারছেন? অর্থাৎ এই যে এই লাইনটার মধ্যে হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও সে ফুল যদি সে শুকায়। ক্লিয়ার স্যার? এবার আসেন গ, উদ্দীপকের সাথে প্রাণ কবিতার মিল কোথায়? উদ্দীপকটা তো বুঝছেনই, পাখি রেখে চেনা রাখে বক্কর চক্কর, এটার সাথে প্রাণ কবিতার মিল কই বলতে পারেন স্যার? কোথায় মিল স্যার? ওই জায়গাতেই মিল, একই মিল স্যার, যে ভাই মানুষের মূল্য থেকে মানুষের কর্মের মূল্য বেশি। ধরেন আমি আমি দেখতে যেমনই হই স্যার, আপনি আমার কেন মনে রাখবেন স্যার? কি কারণে মনে রাখবেন? আমি এই শরীরটার আপনি কেন মনে রাখবেন? কোনো ব্যাখ্যা আছে, কোনো যুক্তি আছে? কিন্তু আপনি বলতেন স্যার আপনারা মনে রাখতে পারেন, আপনার ক্লাসটা আমার মোটামুটি ভালো লাগছিল, মনে হয়েছে আপনি টুকটাক বাংলা পড়াইতে পারেন, এই কারণে আপনার আমার মনে আছে সাকিব স্যার বাংলা পড়ায়। আপনি খেয়াল করেন, পয়েন্টটা খেয়াল করেন, আপনি কি আমার শরীর দিয়ে মনে রাখলেন না আমার কর্ম দিয়ে মনে রাখলেন স্যার? এই ক্যামেরায় আমি দেখা না গেলেও আমার ব্যাখ্যাটা কি আপনার কাছে ইম্পর্টেন্ট না? কবি সাহেব এবং উদ্দীপক কিন্তু ওই কথাই বলতেছে ভাই, যে কর্ম ছাড়া মানুষের কোনো মূল্য নাই, কর্ম ফুরায় গেলে সেই মানুষও মূল্যহীন। ক্লিয়ার স্যার? এবং দেখেন আমরা ওই মিলটাই পাওয়া যায়, দেখেন গতে কি বলা হচ্ছে একটু খেয়াল করেন। দেখবেন, খেয়াল করবেন, প্রাণ কবিতায় নশ্বর পৃথিবীর রস রূপ সৌন্দর্যের মায়া ত্যাগ করে নিঃশেষ হতে যেতে চান না। কবিতায় কবি আর কি, তিনি উপলব্ধি করছেন যে মানুষের দেহ ক্ষণস্থায়ী হলেও সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষ অমরত্ব লাভ করতে পারে। এই অমরত্ব অর্জনের লক্ষ্যে কবি এমন সব সৃষ্টি রচনা করতে চান যা মানুষের হৃদয় জয় করবে এবং মানব মনে স্থায়ী আশ্রয় গড়ে তুলবে। তিনি তার সৃষ্টিকে অমর আলয় হিসাবে কল্পনা করেছেন এবং তা হাসি মুখে গ্রহণ করার জন্য মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন। চমৎকার স্যার। অন্যদিকে উদ্দীপকের কবিও একই কথাই বলেন স্যার, তিনি ব্যক্তিগতভাবে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ না করে তার সৃষ্টিকর্মকে ভালোবাসার আকাঙ্ক্ষা জানেন। সৃষ্টিকর্মে ভালোবাসো, কবি জানেন মানুষ নশ্বর, কিন্তু তার সৃষ্টিকর্ম যুগ যুগ ধরে মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। তাই তিনি চান মানুষ তার অস্তিত্ব নয়, তার সৃষ্টিকেই মূল্য দিক। এই দৃষ্টিভঙ্গি দিয়ে কবির সৃষ্টির প্রতি গভীর আস্থা ও আত্মনিবেদন প্রকাশিত হয়েছে। স্যার এবার ফিনিশিংটুকুতে যাব স্যার। উদ্দীপক ও প্রাণ কবিতা উভয় ক্ষেত্রে কবিরা সৃষ্টিকর্মকে অমরত্ব অর্জনের প্রধান মাধ্যম হিসেবে তুলে ধরেছেন এবং মানুষকে সেই সৃষ্টিকে হৃদয় দিয়ে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। সুতরাং নিঃসন্দেহে বলা যায় উদ্দীপকের সঙ্গে প্রাণ কবিতার মূল মিল হলো সৃষ্টিশীল কর্মকে গ্রহণ এবং ভালোবাসার আহ্বান। ক্লিয়ার স্যার? তার মানে মূল মিলটা কোথায়? এই জায়গাতেই স্যার, যে কাজের মাধ্যমে অমর হওয়া যায়, কর্মেরই মূল্য বেশি শারীরিক মূল্যের থেকে, বা জীবনের অন্য কিছুর মধ্যে সবচেয়ে মূল্যবান মানুষের তার কর্ম। ক্লিয়ার স্যার? এইবার আসেন আমরা ঘতে চলে যাব, শেষ প্রশ্নে। উদ্দীপকটি প্রাণ কবিতার সম্পূর্ণভাবে ধারণ করতে সক্ষম হয়নি, মন্তব্যটির যথার্থতা প্রমাণ করো। ক্লিয়ার? উদ্দীপকটা প্রাণ কবিতার সম্পূর্ণভাবে ধারণ করতে সক্ষম হয় নাই। কেন হয় না উদ্দীপকটা প্রাণ কবিতার সমস্ত ধারণ করতে সক্ষম হয় না? কারণ কি? প্রাণ কবিতার মধ্যে আর কি কথা ছিল স্যার? বলতে পারেন আর কি কথা ছিল? দেখেন একটু খেয়াল করেন, কর্মের কথা আছে, আর আর ভাবতে পারেন কি আছে স্যার? এখানে কি মৃত্যুর কথা ডিরেক্টলি আছে, যে উনি কবি মরতে চায় না, থাকতে চায়, এই যে জীবনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা, এটা কিন্তু প্রাণ কবিতায় আছে, এই উদ্দীপকে কিন্তু নাই স্যার। খেয়াল করছেন? এক, সৃষ্টিকর্মের কথা, সৃষ্টিকর্ম মানুষ মনে রাখে, এটা বলা আছে স্যার। ক্লিয়ার? দ্বিতীয়ত কবি যে এই লাইনটা বললেন যে ভাই ভালো লাগলে রাইখন তো ছুঁড়ে ফেলে দিও, এই যে মহত্বটা, যে ভালো শিল্পকে ধারণ করো, মন্দ শিল্পকে ছুঁড়ে ফেলে দাও, এটা কি প্রাণ কবিতার মধ্যে আছে? প্রাণ কবিতায় আছে, এটা কি উদ্দীপকের মধ্যে আছে স্যার? নাই স্যার। ক্লিয়ার? তার মানে এই দুটো দিক উদ্দীপকের মধ্যে অনুপস্থিত, যেটা প্রাণ কবিতায় আছে কিন্তু উদ্দীপকের মধ্যে নাই, তাই সম্পূর্ণভাবে ধারণ করতে সক্ষম হয়নি, কথাটা বলা যায়। এবার আসেন ঘতে, একটু খেয়াল করবেন। প্রাণ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সৎ ও কল্যাণকর কর্মের মাধ্যমে মানুষের হৃদয় দীর্ঘদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি এই জগতের অপরূপ সৌন্দর্য ও আকর্ষণীয় রূপের প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন। কবির দৃষ্টিতে মানুষের হাসি, কান্না, মান, অভিমান, আবেগ ও ভালোবাসার মধ্য দিয়েই পৃথিবী প্রাণময় হয়ে উঠেছে। এই বৈচিত্র্যপূর্ণ মানব জীবনের ভিতরে সাহিত্য সৃষ্টির মাধ্যমে নিজেকে যুক্ত করাই তার অভিপ্রায়। অন্যদিকে উদ্দীপকে কবি মানুষকে, তার গানকে ভালোবাসার আহ্বান জানিয়েছেন, কারণ কবি উপলব্ধি করেন মানুষ পাখি, চাঁদ কিংবা বীণাকে নয়, বরং মনে রাখে পাখির সুর,
জ্যোৎস্নার আলো ও বীণার গীত, কি চমৎকার। তাই তিনি নিজের অস্তিত্ব নয়, তার সৃষ্টিকর্মের মূল্য দেওয়ার আবেদনে জানিয়েছেন। এতে সৃষ্টিকর্মের মাধ্যমে অমর হয়ে থাকার আকুলতা প্রকাশ পেলেও বিষয়বস্তুর পরিসর সীমিত। ভেরি গুড স্যার। এইবার দেখেন, এগুলো তো মিলগোলা, এবার অমিলটা মূলত। যদিও উদ্দীপক ও প্রাণ কবিতার উভয় ক্ষেত্রে সৃষ্টিকর্ম গ্রহণের আহ্বান ও সৃষ্টির মাধ্যমে অমরতা অর্জনের বাসনা ফুটে উঠেছে, তথাপি প্রাণ কবিতায় এর পাশাপাশি আরও বিস্তৃত ভাবধারা উপস্থিত। সেখানে কবি জগতের সৌন্দর্য, মানব জীবনের বহুমাত্রিক অনুভূতি ও আবেগের কথা গভীরভাবে তুলে ধরেছেন। ফলে বলা যায় উদ্দীপকটি প্রাণ কবিতার একটি অংশবিশেষের প্রতিফলন ঘটালেও তার সামগ্রিক ভাব ধারণ করতে পারেনি। স্যার এই দেখেন, এখানে বিস্তারিত না বললেও আপনারা একটু উল্লেখ করবেন কোন দিকটা জীবনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা, ওই দিকটা উদ্দীপকে নাই স্যার। এবং সাথে কি নাই স্যার? সাথে নাই এইটা, যদি শিল্পকর্ম ভালো হয় তুমি ধারণ করো, নয়তো ছুঁড়ে ফেলে দিও, এই ধরনের কথাও কিন্তু উদ্দীপকে বলা নাই। তার মানে দেখেন, এই দুটো জিনিস অনুপস্থিত ছাড়া বাকি সব কিছুই কিন্তু উদ্দীপক এবং কবিতায় উপস্থিত। ক্লিয়ার স্যার? তার মানে দুইটা ব্যাখ্যা উল্লেখ করতে পারেন এবং বলতে পারেন এভাবেই যে বহুমাত্রিক হচ্ছে কবিতার কবি, কিন্তু আমাদের উদ্দীপক কিন্তু বহুমাত্রিক না, উদ্দীপক এক কেন্দ্রিক কথাই বলছে। তার মানে বলা যায় প্রাণ কবিতায় জীবনের প্রতি যে তীব্র আকাঙ্ক্ষার কথা বলা এবং সাহিত্য বা শিল্পকর্ম মূল্যবান না হলে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা, সেই দুটো আলোচনায় কিন্তু আমাদের উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং বলা যায় উদ্দীপক কবিতার সম্পূর্ণ ভাবধারাকে প্রকাশ করতে পারেনি। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন? দেখছেন কি সিম্পল জিনিসটা। এভাবে যদি উত্তর করতে পারেন, আমার কথা প্লাস নমুনা উত্তর, আবারও বলতেছি বইয়ের পড়া সব মিলে উত্তর করলে ইনশাল্লাহ কোনো ঝামেলা থাকবে না। যাই হোক, আর দেরি না করি, সৃজনশীল আমাদের শেষ হয়ে গেল। আমরা মোটমাট আলাপ করলাম, তারপরে আরও একটা সনেটের সৃজনশীল পরে আলাপ করতে পারি। সাথে আমরা এরপরে জ্ঞানমূলক অনুধাবন নিয়ে আলাপ করে টপিকটা শেষ করে দেব। সে পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে সবার সাথে। টাটা।